Hello friends, I am MD Harun Rashid and it's your YouTube channel Harun Bayojon. Today in this video I will discuss about human reproduction from the chapter Human Reproduction class 12. আজকে আমরা এই ভিডিওতে তোমার হিউম্যান রিপ্রোডাকশনের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব, স্পেশালি ফর নিট অ্যাসপিরেন্ট। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে বলছি দেখো, অ্যাজ ইউ অ্যাওয়ার হিউম্যান সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস। তাহলে তুমি যদি সচেতন জেনে থাকো তাহলে হিউম্যান কি হচ্ছে, সে মানুষেরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, মানে মানুষের যৌন জনন ঘটে, যেখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট দুটো আলাদা প্যারেন্টের দরকার পড়ে। এবং ভিভিপেরাস মানে যে সমস্ত জীবেরা সন্তান প্রসব করে, ওকে, তাদের ভিভিপেরাস বলা হয়। দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন হিউম্যান ইনক্লুডস ফর্মেশন অফ গ্যামেটস, গ্যামেটোজেনেসিস, স্পার্মস ইন দ্য মেলস অ্যান্ড ওভামস ইন ফিমেলস। তাহলে রিপ্রোডাক্টিভ যে জননগত যে ঘটনাগুলো ঘটে তার প্রথম ঘটনা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কথার অর্থ হচ্ছে গ্যামেট ফর্মেশন। যেমন মেল গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেখানে স্পার্ম তৈরি হচ্ছে। ফিমেল গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে তোমার উজেনেসিস, যেখানে এগ বা ওভাম তৈরি হচ্ছে। দ্বিতীয় নম্বর পরে ট্রান্সফার অফ দ্য স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। এরপর সেকেন্ড কাজ হচ্ছে কি যে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট অর্থাৎ স্ত্রী জনন অঙ্গে, এই যেখানে দেখো এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্পার্মকে ট্রান্সফার করা, সেটা হচ্ছে তোমার ইনসেমিনেশন। টার্মগুলো মনে রাখো, টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে গ্যামেটোজেনেসিস, গ্যামেট ফর্মেশন, যেখানে দুটো ভাগ হয়েছে, স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস। নাম্বার টু হচ্ছে ট্রান্সফার অফ স্পার্ম ইনটু দ্য female reproductive system, that is called insemination, and fusion of male and female gametes, fertilization leading to the formation of zygote. Number 3 point হলো কি জাইগোট ফর্মেশন, যেখানে স্পার্ম অ্যান্ড এগ তোমার ফিউজ করছে, ফিউজ করার ফলে কি হচ্ছে ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে। দিস ইজ ফলোড বাই ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্লাস্টোসিস্ট and its attachment to the uterine wall, that is called implantation. এরপর যখন জাইগোট ফর্মেশন হয়ে গেল, যে ফার্টিলাইজেশন, তবে এখানে বুঝতে পারবে এখানে ফার্টিলাইজেশন যেখানে এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাম্পুলা পোর্শন, এই জায়গাটাতে তোমার হচ্ছে তোমার ফেলোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশন হওয়ার পরে এরপর জাইগোটটা এসে কোথায়, ইমপ্লান্টেশন হবে কোথায়, 7 থেকে 8 দিন পরে এসে এই জায়গাটাতে এন্ডোমেট্রিয়াম ওয়ালে এসে ইমপ্লান্টেশন হবে। বড় করে ছবিতে দেখানো হয়েছে ইমপ্লান্টেশন, যেখানে ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়াম ওয়ালে ইউটেরাস জরায়ুর মধ্যে অ্যাটাচ হবে, এটাকে ইমপ্লান্টেশন বলা হয়। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইজ কল্ড জেস্টেশন। তাহলে এই যে এমব্রায়ো, আমরা 3টে ট্রাইমাস্টার ধরে মানুষের এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়। ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার অ্যান্ড থার্ড ট্রাইমাস্টার, অর্থাৎ 3 থেকে 9 মাস, 9 মাস 10 দিন এরকম তোমার টাইম থাকে। সেই টাইম টোটাল টাইম পিরিয়ডটাকে যখন এমব্রায়ো ডেভেলপমেন্টের টোটাল টাইম পিরিয়ডটাকে আমরা বলছি জেস্টেশন। অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি কল পার্চুরেশন। এবং এই বাচ্চাটা যে তোমার ডেলিভারি হচ্ছে এই ডেলিভারি প্রসেসটাকে বলে ডেলিভারি, মানে বাচ্চার এবার বয়স হয়ে গেল 9 মাস পরে, তখন কিন্তু প্লাসেন্টা থেকে সার্ভিক্স হয়ে তোমার বডির বাইরে বেরিয়ে চলে আসছে। এই পথে যে বাইরে বেরিয়ে আসছে যায় না হয়ে, সেটাকেই বলা হচ্ছে তোমার লেবার অর পার্চুরেশন। তাহলে কি ঘটনা ঘটলো, প্রথম হলো কি যে গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস। নাম্বার 2 হচ্ছে কি ইনসেমিনেশন, স্পার্মটা ট্রান্সফার হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। নাম্বার 3 কি হলো জাইগোট ফর্মেশন, যেখানে ফার্টিলাইজেশন হলো এবং মেল আর ফিমেল গার পরস্পর যুক্ত হয়ে জাইগোট ফর্মেশন করলো। নাম্বার 4 কি হলো, তারপর ডেভেলপমেন্ট অফ embryo inside the mother womb or uterus, that is called gestation period. এবং তারপর 9 মাস পর সেটা কি হলো লেবার, অর্থাৎ বাচ্চারা জন্ম হয়ে গেল, এটাকে বলা হচ্ছে লেবার, ওকে, বা পার্চুলেশন। এটাকে লেবারও বলা হয়, পার্চুলেশন বলা হয়। You have learned that these reproductive events occur at the puberty, after puberty, অর্থাৎ বয়স সন্ধিকালের পরে এই ঘটনাগুলো আমাদের শরীরে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে
বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ঘটে। দেয়ার আর remarkable difference between the reproductive events in the male and in the female। তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিন্তু যথেষ্ট লক্ষণীয় পার্থক্য রয়েছে। ফর এক্সাম্পল, স্পার্ম ফর্মেশন কন্টিনিউ ইভেন ইন ওল্ড মেন। একটা শুক্রাণু উৎপাদন ক্ষমতা কিন্তু সেই 17-18 বছর থেকে শুরু হয় এবং সেটা বৃদ্ধ অবস্থা পর্যন্ত চলতে থাকে। বাট ফর্মেশন অফ দ্য ওভাম সিজেস ইন ওমেন অ্যারাউন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের ওভাম বা এগ প্রোডিউশন ক্যাপাসিটি 45 to 50 ইয়ার্স, এটা বলা হয় মেনোপোজ। লেট আস এক্সামিন দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ। চলো এবার তার মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে জানি। তাহলে এই চ্যাপ্টার, এই পেজে আমরা কি পড়লাম? এই পেজে পড়লাম যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে হিউম্যানের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা ভিভিপেরাস হচ্ছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ঘটনাগুলো হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে গ্যামেটোজেনেসিস, মেল বডিতে স্পার্মোজেনেসিস, ফিমেল বডিতে ওজেনেসিস। দুটো গ্যামেট, এবার মেল গ্যামেট বা স্পার্ম ট্রান্সফার হয়ে গেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, দ্যাট ইজ কল্ড ইনসেমিনেশন। নাম্বার 3 হচ্ছে কি, এরপর ফার্টিলাইজেশন হলো, তারপর জাইগোট ফর্মেশন হলো। জাইগোট ফর্মেশন হওয়ার পর এমব্রায়ো ডেভেলপমেন্ট পুরো প্রসেসটাকে আমরা বলছি জেস্টেশন পিরিয়ড। তারপর যখন বাচ্চার জন্ম হলো তখন সেটাকে বলে পার্চুরেশন বা লেবার বলছি। মেল এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে পার্থক্য রয়েছে। মেল বডিতে স্পার্ম সারা জীবন বা ওল্ড এজ পর্যন্ত চলতে থাকে, কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে তোমার ওজেনেসিস প্রসেসটা 45 থেকে 50 বছরের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ সেই সময় কি হয়, মেনোপজ বলা হয়, সেই স্টেজটাকে বলা হয়। তো চলো আমরা শুরু করছি এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি, দুটো টেস্টিস রয়েছে এবং তারপর পেনিস রয়েছে। এবার হচ্ছে দ্য মেল reproductive system is located in the pelvic region. It includes a pair of testes along with accessory ducts, glands and external genitalia. তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি রয়েছে দেখো। ফার্স্ট হচ্ছে তোমার কি, যে এর রয়েছে টেস্টিস, দুখানা টেস্টিস রয়েছে, এই দুটো টেস্টিস। তারপর রয়েছে কি অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। অ্যাক্সেসরি গ্ল্যান্ডস বলে এখানে সেমিনাল ভেসিকল রয়েছে। তারপর তোমার এক নম্বর কি সেমিনাল ভেসিকল, বাল্বোইডাল গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড বাল্বোইডাল গ্ল্যান্ড রয়েছে। তারপর হচ্ছে কি তোমার সেমিনাল ভেসিকল রয়েছে। তারপর তোমার হচ্ছে কি প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, 3খানা গ্ল্যান্ড রয়েছে এখানে। এবং এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়া বলতে কি বলছে, এখানে যেখানে তোমার হচ্ছে ইউরেথ্রা রয়েছে, পেনিস রয়েছে, এগুলো এক্সটার্নাল মানে বডির বাইরে যে পার্টটা থাকছে। So the testes are situated outside the abdominal cavity within a pouch called scrotum. তাহলে আমাদের যে টেস্টিস, দুটো টেস্টিস থাকে, ওটা একটা পাউচের মধ্যে, এই যে পাউচটা যা বডির বাইরে অবস্থান করে, এই পাউচটাকে বলা হচ্ছে স্ক্রোটাম। যে থলিটার মধ্যে থাকে সেই থলিটাকে বলা হচ্ছে স্ক্রোটাম থলি। The scrotum helps in maintaining the low temperature of the testis, 2.5 lower than the normal internal body temperature necessary for spermatogenesis. তো আমাদের বডির যে টেম্পারেচার, আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের এই টেস্টিস দুটো কোথায় থাকে, আমাদের অ্যাবডোমেন থাকে, অর্থাৎ পেটের তলপেটের মধ্যে ঢুকে থাকে। এবার ম্যাচিওর হওয়ার সঙ্গে সঙ্গে জন্ম হওয়ার পরেই সেগুলো আমাদের ইনগুইনাল ক্যানাল দিয়ে, এই যে ক্যানালটা দিয়ে বেরিয়ে আসে, সেই ক্যানালটার নাম হচ্ছে ইনগুইনাল ক্যানাল। ইনগুইনাল ক্যানাল দিয়ে বডির বাইরে স্ক্রোটাম থলির মধ্যে বেরিয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে বেরিয়ে আসে না, যেমন আদার্স ক্যাটাগরি যারা ডাউন সিনড্রোম বা ক্লাইনফেল্টার সিনড্রোম বা ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কি অনেক সময় দুটো টেস্টিসই বডির বাইরে বেরিয়ে আসে না, বা একটা টেস্টিস বেরিয়ে আসে, একটা বেরিয়ে আসে না, বলে ওরা সেক্সুয়ালি ইম্যাচিওর হয়। তো কেন বডির বাইরে বেরিয়ে আসে? কারণ বডির ভিতরে থাকলে তো সেফ ছিল। বডির বাইরে বেরিয়ে আসার পারপাস হচ্ছে আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এবং এই টেম্পারেচারে স্পার্ম প্রোডাকশন হবে না, স্পার্মের ভায়াবিলিটি থাকবে, স্পার্মগুলো মারা যাবে তৈরি হলে।
তো এই টেম্পারেচার 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার টেম্পারেচার করার জন্য যদি স্পার্মের ভায়াবিলিটি থাকে তা সেটাকে বডির বাইরে একটা থলির মধ্যে, স্ক্রোটাম থলির মধ্যে রাখা হয়েছে। আবার তুমি লক্ষ্য করবে যে ঠান্ডাকালে দেখবে, ঠান্ডার সময় তখন স্ক্রোটামটা আমাদের বডির একবারে পাশে মানে সংকুচিত অবস্থায় থাকে, টেস্টিসগুলো আমাদের বডির পাশে থাকে। কেন? কারণ সেই সময় কেউ বাইরে ঠান্ডা বেশি বলে বডি থেকে হিট নেওয়ার জন্য পাশে চলে আসে। আবার গরমকালে দেখবে স্ক্রোটামটা অনেক লুজ হয়ে গিয়ে ওরা বডি থেকে অনেক ডিস্টেন্স দূরে থাকে। কেন থাকে? কারণ সেখানে টেম্পারেচার তখন অনেক হাই বলে টেম্পারেচার লো করার জন্য কিন্তু স্ক্রোটামটা দূরে থাকে। এবং এই স্ক্রোটামের এই যে পাশে আসা বা দূরে যাওয়া, সংকোচন বা প্রসারণ, এরা কার দ্বারা হয়? এখানে অবস্থা ডার্টোজ মাসেল বলে একটা পেশিল থাকে, ডার্টোজ মাসেল। এই ডার্টোজ মাসেলের মধ্যে মানে এই স্ক্রোটামের মধ্যে একটা লেয়ার থাকে, তার নাম হচ্ছে ডার্টোজ মাসেল। এই যে ডার্টোজ মাসেল, এই ডার্টোজ মাসেলের জন্য কি হয়? এটা আমাদের বডির দূরে বা কাছ থাকে। ইন অ্যাডাল্টস ইচ টেস্টিস ইজ ওভাল ইন শেপড। টেস্টিসগুলো কেমন দেখো? ডিম্বাকার, ওভাল ইন শেপড, উইথ এ লেন্থ অফ অ্যাবাউট 4 to 5 সেন্টিমিটার। এবং এরা কত লম্বা হচ্ছে? 4 থেকে 5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। একটা টেস্টিস এটা লম্বায় হলো 4 থেকে 5 সেন্টিমিটার আর প্রস্থ হয়ে গেল 2 থেকে 3 সেন্টিমিটার। দ্য টেস্টিস ইজ কাভার্ড বাই ডেন্স কাভারিং। তার টেস্টিসটা কভার থাকছে অনেকগুলো ডেন্স কাভারিং দ্বারা। কি কি থাকে দেখো? ডার্টোজ মাসেল থাকছে, ক্রিমাস্টার মাসেল থাকছে, ক্রিমাস্টার মাসেল, ডার্টোজ মাসেল। তারপর এখানে কি থাকছে? লিম্ফেটিক ভেসেল থাকছে, অটোনমিক নার্ভাস সিস্টেম, টেস্টিকুলার আর্টারি থাকছে, প্লেক্সাস অফ টেস্টিকুলার ভেন্স থাকছে, মানে আর্টারি, ভেন এবং অটোনমিক নার্ভাস সিস্টেমটা এই ইমিউনাল ক্যানাল দিয়ে বেরিয়ে এসে টেস্টিসের সঙ্গে যুক্ত হচ্ছে। আর টেস্টিস থাকছে কার মধ্যে? সেটা থাকছে কি ক্রিমাস্টার মাসেল এবং ডার্টোজ মাসেলের মধ্যে থাকছে। Each testis has 250 compartment called testicular lobule. এবার প্রত্যেকটা টেস্টিসকে যদি আমরা সেকশন করি দেখতে এরকম হবে। এই যে প্রত্যেকটা কভার দেখো এরকম 250 তোমার লোবিউল থাকবে। প্রত্যেকটা লোবিউলে কি থাকবে? সেমনিফেরাস টিউবিউল থাকে। তাহলে এই লোবিউলগুলো থাকছে কতগুলো? তোমার 250 লোবিউল থাকছে। এরপরে বলছে ইচ লোবিউল কন্টেন্স one to 3 highly coiled seminiferous tubule in which sperms are produced. তাহলে এই যে আমাদের 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা এবং 2 থেকে 3 সেন্টিমিটার চওড়া যে টেস্টিস থাকলো, সেই টেস্টিসের মধ্যে 250 খানা মোটামুটি লোবিউল থাকলো। প্রত্যেক লোবিউলে তোমার কি থাকছে? সেমনিফেরাস টিউবিউল। এগুলো ইয়েলো কালারের গুলো বলা হচ্ছে সেমনিফেরাস টিউবিউল বলা হচ্ছে এগুলো। এবং এগুলো কি এই সেমনিফেরাস টিউবিউলের মধ্যে কি থাকছে? ওটাকে যদি সেমনিফেরাস টিউবিউলকে যদি আমরা সেকশন করি তাহলে দেখতে পাবো এরকমভাবে একটা স্ট্রাকচার দেখতে পাবো, যার বাইরের দিকে রয়েছে কি? বাইরের দিকে ইন্টারস্টিশিয়াল সেলস বা লেডিকের কোষ রয়েছে এবং ভিতরের দিকে রয়েছে সাবস্ট্যান্টিকুলার বা সার্টুলি সেল রয়েছে। এই সার্টুলি সেলগুলো থেকে কি হচ্ছে? তোমার সার্টুলি সেলগুলো থেকে তোমার স্পারমাটোজেনেসিস, স্পার্ম তৈরি হচ্ছে এবং ইন্টারস্টিশিয়াল লেডিক সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে, স্পারমাটোজেনেসিস প্রসেসকে হেল্প করছে। ইচ seminiferous tubules is lined on its inside by 2 types of cell, male germ cell, spermatogonia and Sertoli cell. তাহলে এখানে 2 ধরনের কোষ থাকছে। একটা হচ্ছে কি সার্টলি সেল, যেখান থেকে স্পারমাটোগোনিয়া তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে লেডিকের সেল, এটা হচ্ছে তোমার টেস্টোস্টেরন ক্ষরণ করছে। The male germ cells undergo meiotic division and finally leading to sperm formation, while Sertoli cell provide nutrition to the germ cell. তাহলে এখানে কি হলো দেখো, এক হচ্ছে সার্টলি সেল যারা কি করছে নিউট্রিশন প্রোভাইড করছে, আর হচ্ছে এক জার্মিনাল এপিথেলিয়াম সেল। জার্মিনাল এপিথেলিয়াম বলতে হচ্ছে যে সেমনিফেরাস টিউবুলের যে আবরণী কলা রয়েছে, এই যে যেটা ব্রাউন কালার আবরণী কলা, সেই আবরণী কলাগুলোর সঙ্গে ভেঙে কি তৈরি হচ্ছে? স্পারমাটোগোনিয়াম তৈরি হচ্ছে। স্পারমাটোগোনিয়াম থেকে তখন প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট এবং সঙ্গে স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে। The region outside the seminiferous tubules called interstitial space contains small blood vessel and interstitial cell or leading cell.
তাহলে বাইরের দিকে যে সেল রয়েছে সেটাকে বলা হচ্ছে কি ইন্টারস্টিস সেল বা লেডিং সেল। এই লেডিং সেলের কাজ হচ্ছে লেডিং সেল সিনথেসিস অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন কল অ্যান্ড্রোজেন। তাহলে এর কাজ লেডিং সেলের কাজ হলো টেস্টিকুলার অ্যান্ড্রোজেন হরমোনকে ক্ষরণ করা। আদার ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট সেলস আর প্রেজেন্ট। আদার ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট বলতে এখানে বলছে তোমার হচ্ছে কি CD4 সেল, CD8 সেল, তারপর হচ্ছে টি সেল, বি সেল, এগুলো এইসব অ্যান্টিবডি, সাইটোকাইন, এগুলো সব এখানে প্রেজেন্ট রয়েছে। তাহলে এখানে কি হলো দেখো, বলছে যে আমাদের যে টেস্টিস রয়েছে সেই টেস্টিসের সাইজ হচ্ছে 4 to 5 সেন্টিমিটার লং অ্যান্ড 2 to 3 সেন্টিমিটার ওয়াইড। এখানে 250 সেমনিফেরাস টিউবিউলস রয়েছে, লোবিউলস রয়েছে। প্রত্যেক লোবিউল তোমার কি রয়েছে, সেমনিফেরাস টিউবিউল রয়েছে, 1 থেকে 3টে হাইলি কয়েলড। এবার সেমনিফেরাস টিউবিউলে কি রয়েছে, এর তোমার একটা জার্মিনাল এপিথেলিয়াম সেল রয়েছে, আর তোমার রয়েছে সাসটেন্টিকুলার সেল রয়েছে, ইন্টারস্টিশিয়াল সেলস রয়েছে। সাসটেন্টিকুলার সেলগুলো থেকে কি হচ্ছে, বা সার্টুলি সেলগুলো স্পার্মকে নিউট্রিশন প্রোভাইড করছে, লেডিং সেলগুলো টেস্টোস্টেরন ক্ষরণ করে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এবং তোমার গৌণ যৌন বৈশিষ্ট্য আর তোমার স্পার্মাটোজেনেসিস হেল্প করছে। আর স্পার্ম প্রোডাকশন হচ্ছে কোথায়, এই জার্মিনাল এপিথেলিয়াম সেল থেকে, সেমিনিফেরাস টিউবিউলের জার্মিনাল এপিথেলিয়াম সেল থেকে। দ্য মেল সেক্স অর্গান, মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্টস ইনক্লুড রেটিটেস্টিস, ভ্যাসা ইফারেন্সিয়া, এপিডাইমিস, ভ্যাসা ডিফারেন্স। তাহলে এখানে কোথায় এই জিনিসগুলো কোথায়, তার প্রথমে দেখা হচ্ছে রেটিটেস্টিস। রেটিটেস্টিস মানে হচ্ছে কি রেটিকুলার টেস্টিসের মধ্যে রেটিকুলার মানে রেটিকুলার জালকের মতো যে অংশ রয়েছে তাকে রেটিটেস্টিস বলে। এই অংশটা রেটিটেস্টিস। এই রেটিটেস্টিসের মধ্যে কি হয়, সেমিনিফেরাস টিউবিউলে যে স্পার্মগুলো তৈরি হয় সেই স্পার্মগুলো কিন্তু ম্যাচিওর হয় না। সেই ইম্যাচিওর হরমোনগুলো, ইম্যাচিওর শুক্রাণুগুলো কি হয়, তোমার রেটিটেস্টিসের মধ্যে তোমার ম্যাচুরিটি লাভ করে, ওই জন্য টেস্টিস। তারপর হচ্ছে কি ভ্যাসা ইফারেন্সিয়া। ভ্যাসা ইফারেন্সিয়া বলতে হ্যাঁ, এবার রেটিটেস্টিসের মধ্যে এবং রেটিটেস্টিস আর তোমার হচ্ছে কি এপিডাইমিসের মধ্যে তোমার কি হয়, ম্যাচুরিটি লাভ করে শুক্রাণুগুলো। তারপর হচ্ছে ভ্যাসা ইফারেন্সিয়া হলো, তারপর এবার হচ্ছে কি এপিডাইমিস এবং ভ্যাসা ডিফারেন্সিয়া। এটা হচ্ছে টিউব, অর্থাৎ এখানে যদি দেখি আমরা এটা সেমিনিফেরাস টিউবে তৈরি হলো, তারপর রেটিটেস্টিসে আসলো, তারপর কি হলো, তারপর হচ্ছে কি এপিডিডাইমিস এই অংশটা হেড এবং নিচের দিকে বডি এপিডাইমিস, টেল অফ এপিডাইমিস হয়ে তারপর কি হলো ভ্যাসা ইফারেন্সিয়া, স্পার্মটা তোমার ইজাকুলেট হয়ে বডির বাইরে বেরিয়ে যাবে। এরপর বলছে কি দ্য সেমিনিফেরাস টিউবিউলস অফ দ্য টেস্টিস ওপেনিং টু দ্য ভ্যাসা ইফারেন্সিয়া। তাহলে ভ্যাসা ইফারেন্সিয়া কোনটা, এটা হলো ভ্যাসা রেটিটেস্টিসের পরে আমরা পাবো কি ভ্যাসা ইফারেন্সিয়া পাবো। এই অংশটা হচ্ছে ভ্যাসা ইফারেন্সিয়া, অর্থাৎ ভ্যাসা ইফারেন্সিয়া। The same vasa efferentia through a testis. The vasa efferentia leaves the testis and open into epididymis located along the posterior surface of the testis. তাহলে posterior surface কি রয়েছে, epididymis রয়েছে। The epididymis leads to vasa deferens that ascends the abdomen and loop over the urinary bladder. তাহলে এটা কি হচ্ছে, urinary bladder উপর দিয়ে তোমার এখান দিয়ে বেরিয়ে আসছে, urinary bladder উপরে চলে আসে, vasa deferens urinary bladder উপর দিয়ে। It receives ducts from seminal vesicle and opens into the urethra as the ejaculatory duct. তাহলে এটা কি হচ্ছে, এখানে কি পড়ছে, প্রথম উঠে সেমিনাল ভেসিকেল এবং তোমার ইউরিনারি ব্লাডার, সেমিনাল ভেসিকেল অ্যান্ড ইউরিনারি ব্লাডার। তো সেমিনাল ভেসিকেল হচ্ছে তোমার, সেমিনাল ভেসিকেলের কাজ হচ্ছে এটা অ্যালকালাইন সলিউশন, যে সিমেন্ট তৈরি হবে স্পার্ম আসছে, স্পার্ম অ্যালকালাইন সলিউশনকে মিশিয়ে দাও। কারণ
ভেজাইনার মধ্যে বা ইউরেথ্রার মধ্যে কি রয়েছে, পেচ্ছাপের জন্য তোমার অ্যাসিডিক কন্ডিশন রয়েছে। সেই অ্যাসিডিক কন্ডিশন নিউট্রাল করার জন্য অ্যালকালাইন সলিউশন সেমিনাল ভেসিকেল মেশাচ্ছে। এরপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এর লুব্রিক্যান্ট মেশানো হচ্ছে এর কাজ। লুব্রিক্যান্ট পিচ্ছিল পদার্থ এর সঙ্গে মিশিয়ে দিচ্ছে কে, প্রোস্টেট গ্ল্যান্ড। লুব্রিক্যান্ট সিমেনের যে লুব্রিক্যান্ট অংশ রয়েছে সেটা মিক্স করছে। তারপরে চলে আসছে তোমার বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কপার্স গ্ল্যান্ড। এটা তারপর হচ্ছে কি দেখো বলছে দিস ডাক্টস আর স্টোর অ্যান্ড ট্রান্সপোর্ট দ্য স্পার্ম from the testis to the outside through the urethra. The urethra originates from the urinary bladder and extends through the penis to its external opening called urethral meatus. তাহলে কি ঘটনা ঘটলো এখানে দেখো। ফার্স্ট হচ্ছে আমাদের এটা দুটো টেস্টিস থাকছে, টেস্টিসের মধ্যে 250 লোবিউলস রয়েছে। প্রত্যেকটা লোবিউলের মধ্যে 2 থেকে 3 ব্যাক থেকে 3টে হাইলি কয়েল সেমিনিফারাস টিউবিউল রয়েছে। সেমিনিফারাস টিউবিউলের মধ্যে 3 ধরনের কোষ থাকবে। একটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল সেল, জার্মিন একটু ব্রাউন কালার জার্মিনাল এপিথেলিয়াম। এখান থেকে তোমার তৈরি হচ্ছে কি প্রাইমারি স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট এবং সাধারণত স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে। এবং সেই স্পার্মকে নিউট্রিশন প্রোভাইড করছে কে, তোমার সাবস্টেন্টিকুলার বা সার্টরি সেল। তারপর হচ্ছে কি এবং আরেকটা সেল রয়েছে ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিকের অন্তঃকোষ। এরা টেস্টোস্টেরন ক্ষরণ করছে, স্পারমাটোজেনেসিসে সাহায্য করছে এবং গৌণ যৌন বৈশিষ্ট্য ধারণে সাহায্য করছে। এরপর স্পার্মটা যখন তৈরি হয়ে গেল তখন সেটা প্রথমে আসলো সেমিনিফারাস টিউবিউল থেকে রেটি টেস্টিসের মধ্যে আসলো। সেখানে তোমার 10 থেকে 15 দিন স্পার্মটা স্থির হবে, থাকার ফলে কি সেখানে ম্যাচিওর হবে। ম্যাচিওর হওয়ার পরে চলে আসবে তোমার এপিডি ভ্যাসা এফারেন্সিয়া এবং তারপর আসবে তোমার এপিডিডাইমিস। এই ভ্যাসা এফারেন্সিয়া এপিডিডাইমিসে তোমার কি স্পার্মটা যদি ম্যাচিওর না হয় এখানে এসে ম্যাচিওর হবে। হওয়ার পরে সেটা তোমার এপিডিডাইমিস হয়ে তোমার ভ্যাসা ডিফারেন্সিয়া কি ইউরিনারি ব্লাডার, সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে তোমার চলে আসবে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড হয়ে চলে আসবে কোথায়, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার হয়ে চলে আসছে কোথায়, তোমার চলে আসছে ইউরেথ্রা। এই ইউরেথ্রাটা কি হচ্ছে ইউরিনারি ব্লাডার থেকে শুরু হচ্ছে এবং থ্রু পেনিস হয়ে তোমার বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, এবং স্পার্মটা কিন্তু সেই একই পথের সাথে সেই ইউরেথ্রা দিয়ে বডির বাইরে ইজাকুলেশন ঘটে। তারপরে দ্য পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটালিয়া। দ্য পেনিসটা কি, এই যে পেনিসটা হচ্ছে আমাদের মেল এক্সটার্নাল জেনিটালিয়া, মানে বডির বাইরের যে জননাঙ্গ সেটা হচ্ছে তোমার পেনিস। ইট ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু দ্যাট হেল্পস ইন ইরেকশন অফ দ্য পেনিস টু ফেসিলিটেট ইনসেমিনেশন। তাহলে ইনসেমিনেশন মানে কি, ইনসেমিনেশন মানে হচ্ছে যে ভেজাইনার মধ্যে স্পার্মকে ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে ইনসেমিনেশন। এবং সেই ইনসেমিনেশনে সাহায্য করে কি পেনিস কি দ্বারা তৈরি, স্পেশাল টিস্যু। দেখো এখানে পেনিসে একটা ইন্টারনাল পেনিসের ক্রস সেকশন করলে ভিতরে যে অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে তার দেখো সেটার পর কি হচ্ছে, প্রথমে রয়েছে স্কিনের পরে সুপারফিশিয়াল ফেসিয়া মানে একটা আবরণ রয়েছে। তারপর হচ্ছে কি কমন সিদ অর কর্পোরা ক্যাভারনোসাম, কমন সিদ অর কর্পোরাস স্পঞ্জিওসাম। স্পঞ্জিওসাম থাকে মানে স্পঞ্জিওসাম কি স্পঞ্জের মতো টিস্যু থাকার জন্য এটা কি হচ্ছে নরম হয়। এবং তারপর হচ্ছে কি মেন হচ্ছে তোমার এই যে আর্টারি থাকছে, ডিপ আর্টারি এখানে থাকছে। তারপর তোমার হচ্ছে কি ভেন থাকছে এবং এই আর্টারি ভেনগুলো যখন ইরেকশন হচ্ছে তখন এই আর্টারি বা ভেনগুলো তোমার ব্লাডে কি হচ্ছে ফিল্ড হয়ে, আর্টারিগুলো ব্লাড ফিল্ড হয়ে যাওয়ার ফলে আমাদের স্পার্মটা আমাদের পেনিসটা তোমার কি হচ্ছে ইজেক্ট হয়ে যাচ্ছে আর ইরেক্ট হচ্ছে। ওকে, the enlarged end of penis called the glans penis is covered by loose fold of skin called foreskin. এবারে আমরা দেখবো পেনিসের বাইরের দিকে দেখবে একটা হালকা চামড়া এবং ভাঁজ হয়ে তোমার এটাকে ঢেকে থাকে। এই ছোট্ট স্মল চামড়াটাকে বলা হচ্ছে তোমার গ্ল্যান্ড ফোরস্কিন অর্থাৎ মুখভাগের চামড়া, যেটা কিছু ধর্মীয় কাস্টের লোকেদের ক্ষেত্রে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড, পুরুষদের ক্ষেত্রে কি গ্ল্যান্ড থাকছে দেখো,
ইনক্লুডস পেয়ার্ড সেমিনাল ভেসিকেল। তাহলে সেমিনাল ভেসিকেলের কাজ হচ্ছে যে অ্যালকালাইন সলিউশন মিশিয়ে দেওয়া। সেমিনাল ভেসিকেলের কাজ হচ্ছে তোমার অ্যালকালাইন সলিউশনকে মিশিয়ে দেওয়া। প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ হচ্ছে লুব্রিক্যান্টকে তোমার মিশিয়ে দেওয়া। আর বাল্ব ইউরেথ্রার কাজ হচ্ছে তোমার বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড ও কপার গ্ল্যান্ডের কাজ হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল করা। Secretion of these from the glands constitute the seminal plasma, which is rich in fructose, calcium, and certain enzyme. তাহলে এই যে তোমার হচ্ছে স্পাম এবং এই তিনটে অ্যাক্সেল গ্ল্যান্ডের যে মানে নির্যাসটা বেরিয়ে আসছে তাকে আমরা বলছি সিমেন। সিমেনের উপাদান কি কি থাকছে? এখানে সাইট্রেট অ্যামাইনো অ্যাসিড। সিমেনের উপাদান হচ্ছে সাইট্রেট অ্যামাইনো অ্যাসিড, এনজাইম থাকছে, উৎসেচক থাকছে, ফ্ল্যাভিন ভিটামিন, ভিটামিন সি, ফসফোরাইলোকোলিন গ্যালাক্টোজ, রাইবোকোলিন গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা হচ্ছে আইডেন্টিক্যাল উপাদান, অর্থাৎ কোনো রেপ হলে তোমার আইডেন্টিফাই রেপ হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই প্রথম উপাদান হচ্ছে ফ্রুক্টোজ। কারণ ফ্রুক্টোজ শুধুমাত্র আমাদের মানে মেল বডিতে ফর্মেশন হয়, ফিমেল বডিতে ফর্মেশন হয় না। তাহলে এই সমস্ত উপাদানগুলো তোমার ওই সিমেনের মধ্যে থাকে। Secretion of bulb urethra gland also help in the lubrication of the brain. তাহলে লুব্রিকেশনটা মেইনলি তোমার প্রোস্টেট গ্ল্যান্ড করেছিল, এবার বাল্ব ইউরেথ্রা গ্ল্যান্ড কিছু লুব্রিকেন্ট দিয়ে তোমার ইউরেথ্রা পিচ্ছিল করে দিল। আর সেমিনাল ভেসিকেল কি করলো? অ্যালকালাইন সলিউশন সিক্রেশনের মাধ্যমে তোমার ইউরেথ্রার যে অ্যাসিডিক কন্ডিশন সেটাকে নিউট্রাল করে দিল। তাহলে এই হয়ে গেল আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।